আপার প্রাইমারি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ অনলাইন ব্যাচে প্রত্যেকের ক্ষেত্রে আজকে প্রথম ক্লাসে কোনো টপিক নিয়ে আলোচনা করব না, কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করব না। আলোচনা করব এই আপার প্রাইমারির নতুন যে বিজ্ঞপ্তি গ্যাজেট প্রকাশ হয়েছিল গত 30 তারিখ, তার উপর ভিত্তি করে সম্পূর্ণ ডিসকাশন করব। অনেকের এই পরীক্ষা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্ন কিন্তু আজকে তোমরা যেরকম প্রশ্ন করবে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের দিন থেকে আমরা রুটিন দেব, রুটিনেরও কখন ক্লাস হবে সেটাও আলোচনা করবো তোমার সাথে। রুটিন দিয়ে সেই অনুযায়ী ক্লাস নেব। তো প্রথমেই একটা জিনিস আমাদের জানা উচিত প্রত্যেকের, যে গ্যাজেট প্রকাশ হয়েছে সেখানে প্রথম যে প্রশ্নটা তোমাদের মধ্যে ঘোরাফেরা করে যে এর যোগ্যতা কি, এই পরীক্ষার যোগ্যতা কি। দেখো, এই পরীক্ষার যে যোগ্যতা আপার প্রাইমারির, ভালো করে শুনে নাও, এখানে গ্র্যাজুয়েশন থাকাটা কিন্তু আবশ্যক। খুব ভালো করে শুনবে, এখানে গ্র্যাজুয়েশন থাকাটা আবশ্যক। এবার গ্র্যাজুয়েশনের সঙ্গে দুটো জিনিস থাকতে হয়, খুব ভালো করে বোঝো। একটা বিএড আর একটা হচ্ছে ডিএলএড। এইবার নাম্বারের ভিত্তিতেও কিন্তু কিছুটা এলিজিবিলিটি ব্যাপার রয়েছে, অনেকেই সেটা নিয়ে সমস্যা থাকে। যাদের বিএড রয়েছে ভালো করে শুনে নেবে, ডাউট থাকলে প্রশ্ন করবে। যাদের বিএড থাকবে তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে। ভালো করে শুনবে, কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকলে করতে পারো। যাদের ডিএলএড থাকবে তাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই চলবে, মার্কসের কোনো তেমন ব্যাপার নেই। অনেকেরই গ্র্যাজুয়েশনে 50% থাকে না, এরকম স্টুডেন্টও আমার আগেও ছিল, এখনও আছে। তারা পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করে নেওয়ার কারণে তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজেবল। কথাটা বুঝতে পারলে? এবার চলে আসি নেক্সট আলোচনা, যে এই আপার প্রাইমারি যে আমরা পাস করে যদি নিয়োগ পাই তখন আমরা কি করব। তখন আমরা 6, 7, 8 এই তিনটে ক্লাসের পড়ানোর অধিকার পাবো। ঠিক আছে, এই তিনটে হচ্ছে আপার প্রাইমারি। 9, 10 এসএলএসটি, 11, 12 এসএলএসটি। ঠিক আছে, এবার শুনে নাও প্রাইমারি টেট তাহলে কি, প্রাইমারি টেটের সঙ্গে আপার প্রাইমারি টেটের ডিফারেন্স কি। প্রাইমারি টেট একদম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, 1 to 5, এটা হচ্ছে প্রাথমিক টেট। এবার আমাদের যে বিজ্ঞপ্তি বা গ্যাজেট প্রকাশ হয়েছে ওখানে দুটো পদ্ধতি বা দুটো পরীক্ষার কথা এসছে। কি পরীক্ষা, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রথমে বলা হয়েছে টেট কোয়ালিফাইড মাস্ট, টেট কোয়ালিফাই করতেই হবে। তারপরে আর একটা নতুন এসছে, এটা আগে আপার প্রাইমারি ক্ষেত্রে ছিল না, তোমাদের ওপর একটা সমস্যার জায়গা, সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট স্টার দিলাম, এইখানে নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে, অনেকের অনেক প্রশ্ন আসবে, সমস্ত প্রশ্ন আলোচনা করব। টেট, এই যে টেট বলছি, এই টেটটা অ্যাকচুয়ালি কত নাম্বারের হয়? টেটটা কিন্তু হয় 150 নাম্বারের। দেখো, আগের বছর হয়েছে, এবছরও তাই হবে, যদি না অরিজিনাল নোটিফিকেশনে কোনো পরিবর্তন করে। তবে যেটুকু সূত্রের খবর বা যেটুকু আমি জানতে পেরেছি, টেটের যে 150 নাম্বার, ভালো করে শোনো, এখানে টেট মানে কিন্তু প্রাইমারি টেট ভেবো না, আপার প্রাইমারি টেট। এই টেটের 150 নাম্বারের যে নাম্বার বিভাজন, এটা পরিবর্তন হওয়ার কিন্তু খুব একটা সম্ভাবনা নেই। তাহলে এখানে কি কি রয়েছে সাবজেক্ট? প্রথমেই হচ্ছে বেঙ্গলি, বেঙ্গলি নেক্সট হচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে শিশু বিজ্ঞান ও শিক্ষণবিদ্যা, যেটাকে আমরা চাইল্ড ডেভেলপমেন্টের পেডাগোগি বলি। তারপরেই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে দুটো ভাগে আমি ভাগ করে বলবো, একটা ম্যাথ অ্যান্ড সায়েন্স, ম্যাথ প্লাস সায়েন্স, আর একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স বা যেটাকে এসএসটিও বলতে পারি, সোশ্যাল সায়েন্স। এই দুটোর ডিফারেন্স কি? প্রথমে তার আগে বেঙ্গলি ইংলিশের নাম্বার বিভাজনটা বলে দিই। বেঙ্গলি ইংলিশ সিটিপি প্রত্যেকটা 30 মার্কস করে। ঠিক আছে, আমি যখন রুটিন দেবো দেখতে পাবে বেঙ্গলি সিটিপি ক্লাস কিন্তু আমি করাবো না, বেঙ্গলি ম্যাম করাবেন, সিটিপি স্যার করাবেন। এছাড়াও যে টপিকগুলো আছে এগুলো কিন্তু ভাগ করে ক্লাস নেব আমি। ওকে, সায়েন্স আর আর্টসের ব্যাচ ডিফারেন্ট করতে হয় এই কারণেই, যাদের ভালো করে শুনবে যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েশনে বলে দিয়েছি, যাদের যোগ্যতা বিএসসি অনার্স জেনারেল যায় আসে না, তারা কিন্তু ম্যাথ আর সায়েন্স করতে হবে। যাদের যোগ্যতায় বিএ আছে, এমএ পিএইচডি থাকতেই পারে, আমি মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে সেটা নিয়ে ডিসকাস করি। যাদের বিএ থাকে, ব্যাচেলার অফ আর্টস, তাদের আর্টস হিসাবে সোশ্যাল সায়েন্স পড়তে হয়। এবার ম্যাথ আর সায়েন্সের কী সিলেবাস আমি সেটা পরে আসছি, সোশ্যাল সায়েন্সের কী সিলেবাস আমি পরে আসছি।
তাহলে এই হচ্ছে টোটাল ভাগ। কথাটা বুঝতে পারলে? তাহলে কমন কোনটা পড়তে হয়? যে কোনো স্টুডেন্টকে কমন এই ৩ টে সাবজেক্ট পড়তে হচ্ছে, বেঙ্গলি, ইংলিশ, সিডিপি। যারা সায়েন্স গ্র্যাজুয়েট তাদের পড়তে হচ্ছে ম্যাথ আর সায়েন্স, যারা আর্টস গ্র্যাজুয়েট তাদের পড়তে সোশ্যাল সায়েন্স। অসুবিধা নেই। এরপর চলে এসো যারা সায়েন্স গ্র্যাজুয়েট। যারা সায়েন্স গ্র্যাজুয়েট তাদের কি কি পড়তে হবে? তাদের, আচ্ছা নাম্বার ডিভিশনটা আমার বলা হয়নি। এর নাম্বার ডিভিশন 60 বা বা এর নাম্বার ডিভিশনও 60। তাহলে দেখো 30 প্লাস 30 প্লাস 30 90, তার সঙ্গে 60 150। পরীক্ষা কিন্তু মডারেট টু টাফ লেভেল কোশ্চেন হয়, বা মডারেট লেভেলই বলা উচিত, টাফ প্রথমে বলা ঠিক নয়। কত নাম্বার পাওয়া উচিত, কত নাম্বার সেফ স্কোর, আমি কিন্তু একটু আলোচনা করে দেব। দেখো, এই যে সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ আর সায়েন্স বললাম, আর আর্টসের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স বললাম, এখানে কি পড়তে হয় বা আমি কিভাবে পড়াবো। ম্যাথের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে প্রথমেই যেটা অন্যতম গুরুত্বপূর্ণ, ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নাও, অর্থাৎ রেল, পিএসসি, ডাব্লিউবিসিএস বা নিদানপক্ষে প্রাথমিক গ্রেডে পরীক্ষা দিয়েছো, তাদের ক্ষেত্রে ম্যাথের সমস্যা হওয়ার কথা নয়। একই স্ট্যান্ডার্ডের ম্যাথ আছে। কিছুটা অ্যালজেব্রিক্যাল ব্যাপারগুলো বা অ্যালজেব্রা, ট্রাইগোনোমেট্রি, জিওমেট্রির বেসিক জিনিসগুলো একটু এখানে জানানো প্রয়োজন। কিন্তু একটু বলে রাখি, এখানে আমার ব্যাচে অনেক স্টুডেন্টই আছো যারা আমার রেলের ব্যাচে ক্লাস করো বা পিএসসি ক্লাসে ক্লাস করো, তো তাদের ক্ষেত্রে ম্যাথটা এই আপার প্রাইমারির সায়েন্সের ম্যাথের সঙ্গে কিন্তু একটা মিল পাবে, তাদের পক্ষে এটা সুবিধার। নেক্সট আছে যেটা আমাদের জানার প্রয়োজন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। অনেকে পড়ায় বা অনেক জায়গায় একটা আলোচনার জায়গায় আসে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স না। এখন কোশ্চেনের প্যাটার্ন এতটা ইজি হয় না যে আমি 9-10-এ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স পড়ে এই সমস্ত কোশ্চেন সলভ করে ফেলবো। আপার প্রাইমারির যখন গত বছরে 16 সালের যে পরীক্ষাটা হয়েছিল, ও যদি কোশ্চেন ডিসকাস করি, তখন তোমরা এটা দেখতে পাবে যে একটু আমাদের টাফ লেভেলে পড়াশোনা করা উচিত। এই কারণে আমি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স না লিখিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি লিখলাম। এরপরে আরেকটা ছোট্ট টুকরো বাকি থেকে যায় যেটা এখন করানো প্রয়োজন, সেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড কম্পিউটার। সেটা আলোচনা করে দেব। কিছু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ থেকে ছোট ছোট কোশ্চেন দেয়, কম্পিউটার শর্টকাট থেকে কোশ্চেন দেয়, সাধারণ কম্পিউটারের হিস্ট্রি থেকে কোশ্চেন দেয়, মানে কম্পিউটার ইতিহাস, ডেভেলপমেন্টের ইতিহাস কোশ্চেন দিয়ে দেয়। এই কারণে এইটা করিয়ে রাখাটা আবশ্যক। ঠিক আছে, এবার চলে এসো স্যার আর্টস। বলো বলো। স্যার প্রাইমারি স্যার প্রাইমারি টেটের থেকে তাহলে এই আপার প্রাইমারি টেটের সিলেবাস মানে আপনার হুম সিলেবাসটা অনেকটাই ডিফারেন্স, তাই তো? অনেকটাই ডিফারেন্স, মানে একসঙ্গে অনেকটাই হায়ার হায়ার অনেকটাই লেভেলে, তাই হ্যাঁ, তো? কেন হবে না তুমি বলো। একটা প্রাথমিক মানে 1 to 5 পড়ানোর যোগ্যতা, আর একটা হচ্ছে 6, 7, 8 পড়ানোর যোগ্যতা, হ্যাঁ কি না? একটা 8-এর যে হ্যাঁ স্যার। ম্যাথ পড়াতে যাবে ক্লাসে, তার তো ম্যাথের যোগ্যতা থাকাটা উচিত, হ্যাঁ কি না? সেই কারণে আমাদের এইভাবেই সিলেবাসটা রেডি করা। ক্লিয়ার হয়েছে? তাহলে ভালো করে দেখো, যে ছেলেটা সায়েন্স নিয়ে বিএসসি উইথ ডিএলএড বা বিএসসি উইথ বিএড করা আছে, যারা আপার প্রাইমারি দিতে চলেছো, তাদের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি, ইংলিশ, সিডিপির সঙ্গে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি করতে হবে। ওকে, এবার আসি বিএ। বিএ বলতে যারা আর্টসে গ্র্যাজুয়েট, তাদের ক্ষেত্রে কি কি করা উচিত, তাদের ক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নেবে। প্রথমেই যেটা করতে হয়, জিওগ্রাফি। জিওগ্রাফি কিন্তু হিউজ রোল প্লে করে। এইখানে বলে রাখি, যারা আমার কেন যে কোনো জায়গায়, অন্যান্য জায়গায় কম্পিটিটিভের জিওগ্রাফি পড়ো, অর্থাৎ রেল বা পিএসসি বা ডাব্লিউবিসি জিওগ্রাফি পড়ো, এই জিওগ্রাফিটা কিছুটা ডিফারেন্ট। আঞ্চলিক জিওগ্রাফি অপেক্ষা প্রাকৃতিক জিওগ্রাফির গুরুত্বটা আপার প্রাইমারি ক্ষেত্রে অনেকটা বেশি। ঠিক আছে, যখন ক্লাস নেব ডিটেলস আলোচনা করব, তোমাদের কোনো ডাউট থাকবে বলে মনে হয় না। যদি থাকে, আমাকে নাম্বার তো প্রত্যেকেই কম বেশি জানো, বা আমার সঙ্গে কথা বলার স্কোপ থাকেই, কথা বলে নিও। জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। নেক্সট হচ্ছে হিস্ট্রি। এবার বলে রাখি, হিস্ট্রিতে কিন্তু কম্পিটিটিভ এক্সাম পারপাসে যারা কম্পিটিটিভ হিস্ট্রি সম্বন্ধে পরিচিত আছো, তারা কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রির যে 3টে পার্ট, প্রাচীন, মধ্য এবং আধুনিক, আধুনিক বলতে যেটা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেগুলো তো পড়তে হবেই। এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়ার্ল্ড হিস্ট্রির ছোট ছোট ঘটনাগুলো আলোচনা করে রাখতে হবে এই ক্ষেত্রে। বুঝতে পারলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, রুশ বিপ্লব, আমেরিকার স্বাধীনতা আন্দোলন,
ফরাসি বিপ্লব একটু একটু করে পড়ে রাখা প্রয়োজন। ওকে, নেক্সট পার্টটা হচ্ছে পলিটি। পলিটির ক্ষেত্রে ডাব্লিউবিসিএস লেভেলের ডেপথনেস না হলেও পলিটির মেম ফ্রেমওয়ার্কটা বা স্ট্রাকচারটা প্রয়োজন। মোটামুটি এই তিনটে হলেই আর্টসের টপিক বা আর্টসের স্টুডেন্টদের রেডি হয়ে যায়। তবে বিভিন্ন প্র্যাকটিস সেট বা বিভিন্ন জায়গা থেকে আমার পাওয়া তথ্য অনুযায়ী আমি কিন্তু ইকোনমিক্সের 5 ইয়ার প্ল্যান অ্যান্ড জিডিপি ইনকাম এই পার্টটা করিয়ে রাখবো। যদি কোনো জায়গায় কোনো কিছু আপডেটেড ভার্সানে কোশ্চেন থাকে, জানতে বা করতে তো অসুবিধা নেই, আমার 5টা ক্লাস লাগবে হার্ডলি ইকোনমিক্সের ওই পার্টটা কমপ্লিট করতে, করে রাখবো। বুঝতে পারলে? এবার তোমরা আমাকে বলো এইটুকুর মধ্যে সায়েন্স আর্টসের আজকের ক্লাসে সবাই একসঙ্গেই আছো, বেঙ্গলি ইংলিশ সিডিপি ক্লাসেও তোমরা একসাথেই থাকবে। তো আজকের ক্লাসে এই ডিসকাশনের স্কোপ হয়তো অন্যান্য স্যার ম্যামের যখন ক্লাস আমি দেব তখন হয়তো স্কোপ পাবে না। তো এই ক্লাসে আমাকে আলোচনা করে জেনে নাও যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু ডাউট থাকলে প্রত্যেকে প্রশ্ন করতে পারো। বলো কারো কোনো প্রশ্ন থাকলে। স্যার বলো। বলছিলাম স্যার আর্টসে গ্রাজুয়েশন কি অনার্স মাস্ট না জেনারেল গ্রাজুয়েট হলেও হবে? জেনারেল গ্র্যাজুয়েট হলেও হবে, জেনারেল গ্র্যাজুয়েট হলেও আচ্ছা, হবে, ওকে স্যার। কোনো ওকে অসুবিধা নেই। স্যার। আর কারোর কোনো প্রশ্ন? স্যার বলছি এমএটা কি জরুরি আছে না খুব? না, এম এ জরুরি নেই, একদমই জরুরি নেই। মানে এক- পরবর্তীকালে যদি এম এর কোনো কি গুরুত্ব লাগবে? না না, একদমই কোনো গুরুত্ব লাগবে না। একাডেমিকের নাম্বারও এম এর ওপর কোনো গুরুত্ব নেই। এমনকি এটাও কখনো আসলে কেউ, স্যার আমি গ্রাজুয়েশনটাই করেছি, এমএটা আর করিনি, ওই কারণেই বলছি আর কি। না না, একদম এম এ লাগবে না। এটা কেউ কখনো ভেবো না। অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে একটা স্কুলে তো ধরো 5 থেকে 12 পর্যন্ত আছে, তুমি ঢুকলে হচ্ছে আপার প্রাইমারি দিয়ে কোনো স্কুলে ঢুকলে, তুমি তোমার মাস্টার ডিগ্রি থাকুক, তোমার বিএড থাকুক, তোমার মাস্টার ডিগ্রি আছে বিএড আছে মানে, বা তোমার গ্র্যাজুয়েশন বিএড আছে মানে তুমি তো 12 পর্যন্ত যোগ্য। এসএলএসটি ক্র্যাক করতে পারলে বা এসএলএসটি নিয়োগ পদ্ধতি কমপ্লিট করলে তুমি তো 12 পর্যন্ত পৌঁছাতে পারো, 12 স্যার ম্যাম হওয়ার। কিন্তু তুমি আপার প্রাইমারি ক্র্যাক করে কিন্তু 12 এর তোমার যোগ্যতা থাকলেও তুমি কোনদিন প্রমোশন ব্যাপারটা হয় না। ওকে, তাই তুমি যদি আপার প্রাইমারি ক্র্যাক করো বা আপার প্রাইমারির নিয়োগ পদ্ধতি দিয়ে এগিয়ে টেট সাবজেক্ট ইন্টারভিউ সবকিছু কোয়ালিফাই করে যদি চাকরি পাও, তখন কিন্তু তোমার লিমিটেশন 6 থেকে 8 পর্যন্তই থাকবে। হয়তো 10 9 10 কিছু ক্ষেত্রে হয়তো স্কুলের কন্ডিশন উপর ভিত্তি করে হতে পারে, কিন্তু কখনোই 11 12 হবে না। তোমার যোগ্যতা থাকতেই পারে। একজন পিএইচডি হোল্ডার উইথ বিএড সেও আপার প্রাইমারি দিতে পারে, পারে কি পারে না। আমরা তো আলোচনা করছি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভিত্তি করে। যাদের কোয়ালিফিকেশন আরো উঁচু তারাও তো দিতে পারে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। আর কারো কোনো প্রশ্ন? স্যার হুম, বলছিলাম এই যে আপার প্রাইমারি পরীক্ষা এটাও কি ওই সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই হবে? না না, দেখো আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে আমরা দুর্ভাগ্যবশত বলি বা যেভাবেই বলি এটাকে ব্যাখ্যা করি, আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে তাড়াতাড়ি হঠাৎ করে নোটিফিকেশন বেরিয়ে গেল, তো এটা ডেডলাইনের জন্য যে এর মধ্যে আমাকে পরীক্ষা নিতেই হবে, তাই 31শে মের আগে এসএসসির বেরোলো। লক্ষ্য করে দেখো গ্রুপ সি গ্রুপ ডিরও কিন্তু নিয়োগ হতে চলেছে। যেহেতু গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগের কোনো জোর জবরদস্তি একটা উপর থেকে রায় আসেনি, সরকার কিন্তু নিয়োগের এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি। আপার প্রাইমারির একটা ব্যাপার এসছে কি, যে আপার প্রাইমারির পরীক্ষার প্রসেসটা মার্চ 2026 মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে, তো যখন শুরু হবে আশা করা যায়। কখনোই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে না। পরীক্ষা হলে আমি এত বড় সিলেবাস শেষ করতেও পারতাম না। পরীক্ষা আশা করব, তাও কতদিন ম্যাক্সিমাম সময় লাগবে সিলেবাসটা কভার করতে? কোর্সটা কভার সময় লাগবে জুন থেকে ডিসেম্বর আমার টার্গেট। আমাকে 6টা মাস টাইম না দিলে কিন্তু আমি করতে পারবো না। এরপর ফর্ম বেরিয়ে গেলে যদি দেখি নভেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদি হওয়ার সম্ভাবনা, আমি এক্সট্রা বেশি ক্লাস দিয়ে হলেও আমি তার আগে কভার করব, তবে হওয়ার সম্ভাবনা নেই। টার্গেট আছে যে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা জানুয়ারি ফেব্রুয়ারি। তো আমার ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ হবে। ঠিক আছে। তাহলে আপার প্রাইমারি আপার প্রাইমারি আপার প্রাইমারি সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা নেই, মানে হবে না। এত এত একসঙ্গে প্রসেস নেই। আর আপার প্রাইমারি নিয়ে তো কোনো সুপ্রিম কোর্টের রায়ও আসেনি যে তোমাকে এর মধ্যে পরীক্ষা নিতে হবে। তো এটা ব্যাপার নয়, বরঞ্চ হাইকোর্টের একটা রায় ছিল যে মার্চ 2026-এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে নতুন করে। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমার এই ব্যাচ স্টার্ট করা।
ঠিক আছে, এর মধ্যে পরীক্ষার সম্ভাবনা নেই। এসএলএসটি বরং সেপ্টেম্বরের ফার্স্ট উইকে নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী পরীক্ষা হবে। ওকে, তাহলে স্যার এসএলএসটির জন্য কি আপনি পড়াবেন স্যার? সেটাই এটা এসএলএসটির ব্যাপারটা আমাকে ডিফারেন্ট ভাবে আলোচনা করলে, আমি ক্লাস চলছে, আলাদা করে চলছে, আমি আপার প্রাইমারির মধ্যে আজকে ক্লাসে এটা নিয়ে ডিসকাস করতে চাইছি না। ক্লাস নিচ্ছি, আমি ক্লাস করছি, এসএলএসটি গ্রুপসি গ্রুপটির ক্লাস করাচ্ছি আমি। হ্যাঁ, এই আপার প্রাইমারি সংক্রান্ত আর কোনো প্রশ্ন বা এই টেট রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলো আমাকে। আর কারো কোনো প্রশ্ন? সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হুম। তো 11-12 এর বুকস গুলো কি পড়তে হবে? না 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 না, শোনো শোনো, আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, আমরা না যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সব কিছুই ক্লাস 10 পর্যন্ত না ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আছে, এটা একটা খুব সমস্যা করে দেয়। তুমি যখন একটা সিবিএসসি বোর্ডে যাবে বা এসএসসি বোর্ডে যাবে, দেখবে ক্লাস 8 থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ওকে, আমাদের এইভাবেই প্রস্তুতি নেওয়াটা উচিত। এই ফিজিক্স কেমিস্ট্রি মানে 11-12 ফিজিক্স কেমিস্ট্রি পড়ার দরকার নেই, আমরা 9-10 লেভেলেই ফিজিক্স কেমিস্ট্রিটা পড়বো, কিন্তু ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের যে সিলেবাসটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে অতটাই ওপর নয়, একটু ডেপথলি পড়বো। ঠিক আছে, কি বই কিনতে হবে টপিক ওয়াইজ বা কি বই দরকার আমি সেটা বলে দেবো, তবে এখনই কোনো বই কেনার প্রয়োজন নেই, আমার ক্লাসের নোটগুলো সাফিসিয়েন্টই থাকবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন করতে পারো? স্যার কোনো ওই আপনি যে সাবজেক্ট লিখলেন, ওটা কি ব্যাপারে? ওটা আলোচনা আরম্ভ টেট করছি। ব্যাচ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি আচ্ছা করছি, আমি আলোচনা আসছি। টেট পর্যন্ত বলো। স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। বলছিলাম আমি আর্টস এর স্টুডেন্ট, হুম আমার এমএ বিএড। হুম। তো আমি যদি কোয়েশ্চেন পেপার পেয়ে দেখি যে আমি ম্যাথটা আর সায়েন্সটায় বেশি স্বচ্ছন্দ বোধ করছি বা ওই কোয়েশ্চেন গুলো আমার খুব আয়ত্তের মধ্যে, তুমি তাহলে আমি তুমি তো সেখানে কি? যোগ্যই নয়। শোনো শোনো, ওয়েট ওয়েট, তুমি তো ফর্ম ফিল আচ্ছা, আপ করার সময় তো আগে প্রশ্নপত্র পাওয়া তো পরের ব্যাপার, আগে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটাও তুমি তোমার আচ্ছা। যোগ্যতা লিখে ফিল আপ করবে, তো যোগ্যতা লিখে যখন ফর্ম তুমি ফিল আপ করবে তখন তোমার তো অটোমেটিক আর্টসই হয়ে যাবে, কিন্তু প্রশ্নপত্র আর্টসেরই পাবে। আসলে আমি 2016-র আপার প্রাইমারিটা কোয়ালিফাই করেছিলাম, তখন হুম। আমার বিএড ছিল না, আমার তারপরে 16-18 বিএড কমপ্লিট হয়। তো তখন আমরা কোয়েশ্চেন পেপার পেয়েছিলাম, তখন কিন্তু ওই সোশ্যাল সায়েন্স আর এই ম্যাথ আর একসঙ্গেই এটা ছিল। একসঙ্গেই ছিল। হ্যাঁ, না, সেইভাবে এখানে একটা কোয়েশ্চেনটা বললাম। এক্ষেত্রে আপডেটেড থাকবে, প্রথম কথা বলি, এক্ষেত্রে আপডেটেড থাকবে, আপডেট হওয়াটা উচিত, এখানে যাতে স্টুডেন্টদের যাতে কোনো কনফিউশন না থাকে। তবে আর্টসের স্টুডেন্টরা আর্টস দেবে, সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্স দেবে। ঠিক আছে, আরেকটা জিনিস আচ্ছা, বলে দিই, যখন প্রশ্ন এলো, অনেকেই আছে বা তোমার মতো অনেকেই আছে যারা আগের বছর 16 সালে আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড, তাদের ক্ষেত্রে তারা কি আবার টেট পাস করতে হবে? তাদের একটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু তাদের এই টেট পরীক্ষাটায় যদি কোনো কারণে পাস নাও করতে পারো, নেগেটিভ বলা উচিত নয়, পাস নাও করতে পারো, তখনও সে সাবজেক্টের পরীক্ষা দেওয়া স্কোপ পাবে। তবুও তাদের এই টেট পরীক্ষা দেওয়া উচিত কেন? এই টেট পরীক্ষা দেওয়ার উচিত একটাই কারণে, এবছর টেটের ওয়েটেজ রয়েছে, আমি পরের টপিকে যাচ্ছি ওয়েটেজ নিয়ে, ওয়েটেজকে বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু এই টেটের বেশি নাম্বার পাওয়াটা দরকার। কথাটা বোঝাতে পারলাম? ওয়েটেজ কি কি ব্যাপার আমি সেটা আসছি। দেখো, টেটের সিলেবাস নিয়ে কারো কোনো প্রশ্ন তাহলে করতে পারে, তাহলে সাবজেক্টে যাব। সাবজেক্ট একটা জটিল আলোচনার জায়গা, ক্লিয়ার প্রত্যেকে? তাহলে সাবজেক্টের টপিকটাই যাই। দেখো, এবার কোনো প্রশ্ন থাকলে আমাকে থামিয়ে করবে, কিন্তু কোনো নির্দ্বিধায় করবে। দেখো, সাবজেক্ট, এবারে এই সাবজেক্টে যেটা বলা আছে, এটা 25 নাম্বার, এর ওয়েটেজ দেওয়া হয়েছে, ওএমআর বেস পরীক্ষা হবে। অ্যাকচুয়ালি 25 নাম্বারে পরীক্ষা হবে কি অ্যাকচুয়ালি কত নাম্বারে পরীক্ষা হবে এটা আমরা জানি না, কিন্তু সাবজেক্টটা কি আমরা প্রত্যেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তবেই আপার প্রাইমারি বসতে পারবো উইথ ডিএলএড বা বিএড। এই যে আপার প্রাইমারির আমাদের গ্র্যাজুয়েশনের সময় বিএসসি আছে, তো কারোর বিএ আছে বা কারোর বিকমও আছে, থাকতেই পারে, যদিও বিকম স্টুডেন্টরা এই সমস্ত ক্ষেত্রে আসার সম্ভাবনা কম থাকে, তাই আলোচনাটা ওদের বাইরে রাখছি। তবু একটা জিনিস দেখো, আমরা বিএসসি যদি অনার্স করি তাহলে একটা আমাদের মেন সাবজেক্ট থাকে, আর কি হয়, দুটো পাসের সাবজেক্ট বা জেনারেল সাবজেক্ট হয়, হয়তো হ্যাঁ কিনা এটা হয়, বিএর ক্ষেত্রে হয়, বিএসসির ক্ষেত্রেও হয়। যারা পাসে পড়েছে তাদের 3টে সাবজেক্টই জেনারেল থাকে, হয়তো কম্বিনেশন হয়। ধরো কেউ পাশে পড়েছে, আমি আর্টসের একটা এক্সাম্পল দিচ্ছি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি করতেই পারে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি হতেই পারে। তাদের মধ্যে যে কোনো একটা সাবজেক্টকে সে ফর্ম ফিল আপের সময় প্রধান সাবজেক্ট মনে করতে পারে, যার ওপর সে দক্ষ। কথাটা বোঝাতে পারলাম?
একটা স্টুডেন্ট ম্যাথে অনার্স, তার পাশে রয়েছে কেমিস্ট্রি আর ফিজিক্স, সে চাইলে কেমিস্ট্রি ফিজিক্সও করতে পারে, ম্যাথেও রাখতে পারে। ক্লিয়ার? বোঝা গেছে? তবে কন্ডিশন একটাই, গ্র্যাজুয়েশনে যেন ওই সাবজেক্টে সে 300 নাম্বারের পরীক্ষা দিয়ে থাকে। তো কথাটা ক্লিয়ার? কারণ এখন যারা রিসেন্ট বলতে এই 2021-22 সালের পরে যারা গ্র্যাজুয়েট হয়েছে, এটা প্রথম গ্র্যাজুয়েট নয়, যারা আগে গ্র্যাজুয়েট হয়েছে, তারা কলেজ লাইফে সিবিসিএস প্যাটার্ন বলে একটা প্যাটার্ন শুনেছো? সিবিসিএস প্যাটার্ন বলে। এখন যেমন সিবিসিএস প্যাটার্ন বন্ধ হয়ে গিয়ে নতুন 2023 সাল থেকে শুরু হলো এনইপি প্যাটার্ন, নিউ এডুকেশন পলিসি বলে নিউ এনইপি প্যাটার্ন। আগে যাদের সিবিসিএস প্যাটার্ন ওই 21 থেকে 23, 20 থেকে 23 এই সময়টা যারা গ্র্যাজুয়েট হয়েছে, এই সময়ের মধ্যে তাদের একটা সাবজেক্টে, 3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে মাত্র 150 নম্বরের পরীক্ষা হতো, 300 নম্বরের নয়। তারা ওই সাবজেক্টটাকে চুজ করতে পারবে না। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? এবার আসি আর একটা সমস্যায়, এটা বিএসসির ক্ষেত্রে হবে, বিয়ের ক্ষেত্রে হবে। এমন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো এখনো আমাদের কাছেও কোনো প্রপার তথ্য নেই। ধরো কেউ এডুকেশন অনার্স নিয়ে করেছো, এডুকেশন, সোশিওলজি, ফিলোজফি, এরকম একটা কম্বিনেশন নিয়ে কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। এবার বলো, এডুকেশন, সোশিওলজি, ফিলোজফি যদি হয়, এগুলোতে এই সাবজেক্ট একমাত্র 11-12 থাকে, হ্যাঁ কি না? 6, 7, 8, 9, 10 এইসবে থাকে না। তাহলে এইগুলো যখন থাকছে না, তাহলে এগুলো কখনোই সাবজেক্ট হিসাবে কনসিডার হওয়া হবে না। সেক্ষেত্রে যারা ওই সমস্ত সাবজেক্টে গ্র্যাজুয়েট, তাদের ক্ষেত্রে কি সাবজেক্টে পরীক্ষা দেবে এই নিয়ে আমাদের কাছেও কোনো প্রপার তথ্য নেই। ভালো করে শোনো, আমি বহু জায়গা থেকে, মানে একদম পর্ষদ থেকে আরম্ভ করে বিভিন্ন সাইট, বিভিন্ন বড় অফিসারদের সাথে আলোচনা করেছি, তারা একটা কথাই বলেছে, নোটিফিকেশন পর্যন্ত ওয়েট করতে। আশা করব এই ব্যাচে ওই রকম কম্বিনেশনে কোনো সাবজেক্ট প্যাটার্নের স্টুডেন্টরা নেই, থাকলে বলতে পারো। কারণ এরকম কোনো সাবজেক্ট কম্বিনেশনের আছে যে এডুকেশন, ফিলোজফি, সাইকোলজি, স্যার সোশিওলজি? বলতে পারো। স্যার বলো। আমার তো জুলজি জুলজি অনার্স, তাহলে লাইফ সায়েন্স, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। লাইফ এইসবে নেই, তোমার জুলজি, বোটানি, ফিজিওলজি নিয়ে কোনো সমস্যা নেই। বা সমস্যা ওই যেগুলো বললাম ওইগুলোর ক্ষেত্রেই, ওটা লাইফ সায়েন্স হিসেবে কনসিডার হয়ে যাবে, বুঝলে? বা লাইফ সায়েন্স না বলে দেখো 9, 10, 11, মানে 19 বল, সরি, 6, 7, 8 তো লাইফ সায়েন্স ব্যাপারটাও থাকে না। লাইফ সায়েন্স থাকে না, হ্যাঁ, এর পরিবেশ বিজ্ঞান, সায়েন্স অ্যান্ড ইভিএস এরকম থাকে, তো ওই, এনভায়রনমেন্টাল সায়েন্স এইসব হ্যাঁ, থাকে। ওই হিসাবে কনসিডার হয়ে যাবে। এবার অ্যাকচুয়ালি যারা এতে গ্র্যাজুয়েট, এডুকেশনে, ফিলোজফিতে, তাদের ক্ষেত্রে কি হবে, হয়তো সেখানে সরকার একটা কোনো পথ, মানে নোটিফিকেশনের সময় এসএসসি কোনো একটা উপায় বলবে বা কিছু একটা পদ্ধতি বলবে। তাই এই সাবজেক্টের এই ব্যাপারটা আগে ছিল না। এখন কিন্তু এই সাবজেক্টে 25 নাম্বার ওএমআর বেসড পরীক্ষা দিতে হবে, সেটা কিন্তু পরীক্ষার পরে। এবার প্রশ্ন, 150 নাম্বারের টেট আর এই সাবজেক্ট পরীক্ষা একসঙ্গে হবে না? একসঙ্গে হবে না, এটার একটা গ্যাপ থাকবে, একসঙ্গে হওয়া সম্ভবও নয়, এটার একটা গ্যাপ থাকবে। তো তোমরা এখন আপাতত টেটের প্রস্তুতি নেওয়ার পরে যে যার নিজের সাবজেক্টের প্রিপারেশন শুরু করতে পারো। যাদের বিএড আছে তারা তো এসএসসির জন্য প্রস্তুতি নিতে চাইছো বা নিচ্ছ, তারা নিজের সাবজেক্টটাই রেডি করো, তাহলেই হবে। ঠিক আছে? তো ওইটাই সাবজেক্ট হিসেবে হয়ে যাবে। এখন ওর জন্য আর বেশি চিন্তা বা টেনশন করে লাভ নেই। তবে সাবজেক্টের এটা কিন্তু আগে ছিল না, নতুন করে সাবজেক্টের ব্যাপারটা অ্যাড করা হয়েছে। 25 নাম্বার ওয়েটেজ রয়েছে, আমি বলছি না যে 25টা এমসিকিউ বা 25 নাম্বারের পরীক্ষা, হয়তো 100-র পরীক্ষা, হয়তো 60-এর পরীক্ষা, হয়তো 50-এর পরীক্ষা, কত হতে পারে সেটা এই মুহূর্তে নোটিফিকেশন না বেরোলে বোঝা মুশকিল। স্যার, এই 25 নম্বরের সাবজেক্টের পরীক্ষাটার তো কোনো সিলেবাস তো কিছু মানে না 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 সেরকম না তো না, নেই। আমি সাবজেক্টের কি পরীক্ষা হবে সেটাই তোমাদের এখন ক্লিয়ারলি বলতে পারবো না। একটা স্টুডেন্ট যদি জুলজি, ফিজিওলজি, বোটানি হয়, তাকে জুলজি পরীক্ষা দিতে হবে কি লাইফ সায়েন্স হিসেবে দিতে হবে এটাই বলা যাচ্ছে না। ঠিক আছে? একটা স্টুডেন্ট যদি ম্যাথে অনার্স হয়, সে ম্যাথের পরীক্ষা দেবে কি সায়েন্সের পরীক্ষা দেবে বলা মুশকিল। একটা স্টুডেন্ট যদি হিস্ট্রি হয়, সে শুধু হিস্ট্রি দেবে না আর্টসে দেবে বা কি ব্যাপার এটা বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, সাবজেক্টের পরও
সাবজেক্টের একটা ব্যাপার কিন্তু থাকছেই। ওকে, বলো আর কারো কোনো স্যার প্রশ্ন? এখানেও তো স্যার টিচিং এক্সপিরিয়েন্সে 10 মার্কস থাকছে। টিচিং এক্সপিরিয়েন্স, ডেমো ক্লাস, ইন্টারভিউ সেগুলোই পরের ব্যাপার, ওগুলো এর পরবর্তী ধাপ। কিন্তু সমস্যা যেটা, আমাদের কাছে কোনো প্রশ্ন নেই। টিচিং এক্সপিরিয়েন্স হ্যাঁ, যারা কোনো জায়গায় পড়িয়েছে, পার্ট টাইম করেছে, কোনো কোনো স্কুলে এক্সপিরিয়েন্স রয়েছে, নাম্বার থাকে। এটা নিয়ে হয়তো বিভিন্ন প্রশ্ন উঠতে পারে, কেন থাকা উচিত কি উচিত নয়, আমরা ফ্রেশার্স, আমরা কি করে টিচিং এক্সপিরিয়েন্স পাবো, কি ব্যাপার, আমরা বিএড এর সময় প্র্যাকটিস টিচিং করেছি, ওইটাই কি গ্রহণ হবে, অনেক প্রশ্ন আসবে, প্রশ্ন উঠবে। এই সমস্ত যেগুলো তথ্য পরে পাবো, এই তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে কোনো টিচিং এক্সপিরিয়েন্স করে নেওয়া যায় কিনা তোমরা চেষ্টা করবে। তো সেগুলো ডিফারেন্ট। আমাদের ওএমআর বেস যে এক্সামগুলো রয়েছে তার উপর যদি গুরুত্ব দিই, এই সাবজেক্টের পরীক্ষাটা কি হবে, এটা একটা সত্যি সংশয়জনক ব্যাপার। ঠিক আছে, আবার আরেকটা জিনিস যেটা বলে দিয়েছে, যেটা হচ্ছে 300 মার্কসের পরীক্ষায় তাকে দিতেই হবে, যে সাবজেক্টটা সে চুজ করবে। 300 মার্কসের কোন আছে কি নেই, এইগুলো হচ্ছে দেখাটা কিন্তু একটু সমস্যা। এগুলো আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। আশা করি কোনো সমস্যা তোমাদের হবে না। যদি সমস্যা হয় আমাকে ফোন করতে পারো অফ টাইমে, ক্লাস চলাকালীন নয়, বা মেসেজ করতে পারো, আমি রিপ্লাই করব। ওকে, এবার চলে এসো ওয়েটেজ। ওয়েটেজে টেটের ক্ষেত্রে ওয়েটেজ কত দেওয়া আছে জানো? দেওয়া আছে 40। এই 40 ওয়েটেজ দেওয়ার মানে কি? 40 ওয়েটেজ কেন দিচ্ছে? 40 বলতে কি 40 মিনিটের পরীক্ষা? একেবারেও নয়। এটা হচ্ছে 150-র মধ্যে যে পরীক্ষাটা হচ্ছে টেটের, যে সিলেবাস বললাম সায়েন্স আর্টসের ডিফারেন্ট, সেখানে যে নাম্বার পাবে তার উপর ভিত্তি করে। ধরো কেউ একজন 90 পেলো, যেটাকে টেটের কোয়ালিফাইং 60% মার্কস বলা হয়। ঠিক আছে, তাহলে টেটেকে যদি কোয়ালিফাই করে 90 পেয়ে, কিউ বলে কোয়ালিফাই লিখলাম, তাহলে এটা কত পার্সেন্ট হচ্ছে? 60%। তাহলে সে যদি 40-এর 60% হয়, তার ওয়েটেজ কত হবে? তার ওয়েটেজ হবে 24। কথাটা বুঝতে পারলে? একইভাবে কেউ যদি 70% অর্থাৎ 105 পেয়ে কোয়ালিফাই করে, তাহলে তার কত হবে? তাহলে তার হবে এখানে 28, ওয়েটেজ হবে 28। একইভাবে কোনো স্টুডেন্ট ধরো 120 অর্থাৎ 80% নাম্বার পেয়ে কোয়ালিফাই করলো, হ্যাঁ কি না? তখন তার কত হবে? তখন তার হবে হচ্ছে 32। ক্লিয়ার? এইভাবে কিন্তু টেটের ওয়েটেজ ডিপেন্ড করে। সেইভাবে সাবজেক্টের ওয়েটেজ কত দেওয়া আছে? সাবজেক্টের ওয়েটেজ দেওয়া আছে 25 মার্কস। এবার এই 25 মার্কসটা ডিপেন্ড করবে, যেমন আমাদের কাছে তথ্য রয়েছে যে 150 নম্বরের টেট হবে, কিন্তু কত নম্বরের সাবজেক্টের পরীক্ষা ওএমআর বেস হবে, এটা কিন্তু বলা একটু ডিফিকাল্ট। বোঝা গেছে? বলো, আর এখান থেকে আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, নিশ্চিন্তে বলো। দেখো অনেকেই বেশিরভাগই আমার পুরাতন স্টুডেন্ট, অনেকে নতুন স্টুডেন্ট আছো, তারা যদি কোনো প্রশ্ন করতে চাও করতে পারো। স্যার বলছিলাম এই টেটে কি কোনো নেগেটিভ মার্কিং আছে স্যার? নেই, 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 এখনো পর্যন্ত নেই। এখনো পর্যন্ত নেই, কোনো নেগেটিভ মার্কিং নেই। এরপরে আর একটা খুব মানে অন্যরকম কোশ্চেন, যারা রানিং, এই রানিং দিয়ে কিন্তু আমাকে সব থেকে বেশি ফোনে কোশ্চেন আসে। সব থেকে ফোন মানে ফেসবুক, ফোন, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যেখানেই হোক এই রানিং দিয়ে কোশ্চেন। রানিং বলতে কি? রানিং বলতে দুটো ব্যাচ, একটা 2023-25-এর ডিএলএড বিএড ব্যাচ, আর একটা হচ্ছে 24-26-এর ডিএলএড বিএড ব্যাচ। অনেকের মধ্যে প্রশ্নটা বড্ড ঘোরে, আমরা কি আপার প্রাইমারিতে বসতে পারবো? তোমাদের কি মনে হয়, বসতে পারবে? কি মনে হয়? তোমরাও তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফলো করো, বিভিন্ন বই মানে পেন মানে অলওয়েজ কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, খবর কাগজ পড়ছো, কি জানো, কি মনে হয় যারা এই দুটো সেশনে ডিএলএড বা বিএড করছো, তোমরা কি পরীক্ষায় বসতে পারবে, বা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তারা বসতে পারবে? ইয়েস অর নো? তোমাদের কি মনে হয়? তোমাদের ব্যাপারটা শুনি। অঙ্কিতা, তোমার কি মনে হচ্ছে? একটু রিপ্লাই করো, কি মনে হয়? জুঁই বলবে কি মনে হচ্ছে। স্যার মনে হয় না। মনে হয় বুঝতে পারবে না ওরা। বসতে পারবে না। আর কেউ? দেখো, হ্যাঁ স্যার বুঝতে পারবো, ওখানে তো অ্যাটেন্ডিং লেখা রয়েছে। দেখো একটা জিনিস বড় করে আমি লিখে দিই, যে কোনো স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে ডিএলএড বিএ, প্রত্যেকে কিন্তু আপার প্রাইমারিতে বসতে পারবে। ভালো করে শোনো, যে কোনো স্টুডেন্ট যারা এই দুটো সেশনে ভর্তি হয়েছে, এমনকি 25-27-এর ক্ষেত্রে কি হবে এটা আমি এতটা আমি
বলা খুব মুশকিল, কিন্তু যারা ভর্তি হয়েছে তারা কিন্তু বসতে পারবে। ঠিক আছে, তারা কিন্তু আপার প্রাইমারিতে বসতে পারবে। হ্যাঁ, এবার যদি আপার প্রাইমারি পাস করে, সাবজেক্ট পাস করে, যদি ইন্টারভিউ হয়ে সব কিছু প্রসেসে কমপ্লিট 2026-এর মধ্যে হয়ে গেল, কিন্তু তুমি তখনও ডিএলএড বিএড সার্টিফিকেট তোমার কাছে নেই, রেডি হয়, পরীক্ষা কমপ্লিট হয়নি, তোমাকে দেয়নি তোমার ইনস্টিটিউট, তখন কিন্তু তোমার নিয়োগটা পেন্ডিং হয়ে যাবে। কিন্তু আপার প্রাইমারিতে বসতে বা আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করার জন্য তুমি কিন্তু এলিজেবল, যদি তোমার 23-25 ডিএলএড বিএড সেশন হয় বা 24-26 ডিএলএড সেশন হয়। কথাটা ক্লিয়ার? এটা, এই কথাটা একটা জিনিস বলে দিস, আমি বলেছি বলে বা স্যার বলেছে বলে বন্ধু বান্ধবদের একটু ইনফর্ম করে দিও, সেই অনুযায়ী প্রত্যেকে যেন প্রস্তুতি নিতে পারে, বুঝলে? এটা কিন্তু স্যার 9, 10, 11, 12 বসতে পারবে যে না 23-25 ব্যাচ? না 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 না, এই বছর কিন্তু কমপ্লিট হওয়াটা প্রয়োজন। বিশেষ কারণ দেখো, এই এসএলএসটি এই নিয়োগের ব্যাপারটা কিন্তু পুরনো 16 থেকে একটা লেজুর জুড়ে আছে, সেক্ষেত্রে পারা মানে হবে বলে মনে হয় না। তবে এই ব্যাপারটা আমি একটু ভালো করে আরেকটু গ্যাজেটের ব্যাপারটা ভালো করে পড়ে আর অন্য সবার সঙ্গে একটু ভালো করে ডিসকাস করে তোমাদের বলতে পারবো। আমি আপার প্রাইমারিটা খুব ভালো করে জেনে বলছি যে হ্যাঁ তোমরা বুঝতে পারবে। এই আসন্ন তোমার যে এসএলএসটি হতে চলেছে, এসএলএসটির পরীক্ষার ক্ষেত্রে কি হবে এটা একটু গ্যাজেটটা পড়তে হবে, মেবি কমপ্লিটেড কথাটা উল্লেখ করা আছে বলে আমি একবার দেখলাম। তো সেক্ষেত্রে যারা 24 সালে যাদের কমপ্লিট হয়ে যাচ্ছে বা 25 সালে কমপ্লিট এই মুহূর্তে হয়ে যাচ্ছে, তারাই কিন্তু পরীক্ষা কমপ্লিট মানে রেজাল্ট আউট হয়ে গেছে, তারাই কিন্তু এই এসএলএসটিতে বসতে পারবে। ওকে স্যার, এক জায়গায় দেখলাম যে অ্যাটেন্ডিং অন অর কমপ্লিটেড লেখা। আমাকে সেটা একটু দেখতে হবে। যদি এসএসসির ক্ষেত্রে অ্যাটেম্পটিং এর অর কমপ্লিটেড থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে তো কোনো অসুবিধাই নেই। এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত। তবে জানি না, আমি শিওর করতে পারবো না এই ব্যাপারটায়। আমি আপার প্রাইমারি যতটা শিওর বলতে পারছি, আমি এসএলএসটি ব্যাপারটা ততটা শিওর বলতে পারবো না। ওকে, দেখো এই ছিল আজকে রবিবার আমার ক্লাস থাকে না, আমি ক্লাস নিই না, রোববারটা মক টেস্টের দিন। আজকে যেহেতু 1 তারিখ ব্যাচ শুরুর ডেট, আমি আপার প্রাইমারির প্রথম দিন মানে এই ব্যাচের প্রথম ক্লাস আমি আলোচনার মতো করে কমপ্লিট করতে চলেছি। আগামী দিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে, যেমন বেঙ্গলি ম্যাম আমাকে ডেট দিয়েছে বৃহস্পতিবার 9টা, প্রতি বৃহস্পতিবার 9টায় কিন্তু বেঙ্গলি ম্যামের ক্লাস হবে। চাইল্ড সাইকোলজি স্যার আমাকে একটু পরে ডেট পাঠাবে, আমি আমার নিজের ডেট সহ সমস্ত ডেট আলোচনা করে আগামীকাল তোমাদের ক্লাসে রুটিন দিয়ে দেবো, সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। প্রত্যেকে লাইভ ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করো, না পারলে নাও হতে পারে, কারণ প্রত্যেকে কোনো কাজ পড়ানো বা কোনো হাউস হোল্ডের সঙ্গে জড়িত। আমি কিন্তু প্রত্যেক ক্লাসের পরে রেকর্ডিং দিয়ে দেবো, তোমরা কিন্তু রেকর্ডিং ফলো করে নিও। ফেলে রেখো না, ফেলে রাখলে কিন্তু এত বড় টপিক কভার হবে না। প্রাইমারি টেটের থেকে আপার প্রাইমারিতে বেঙ্গলি ইংলিশ সিডিপি সিলেবাস অনেকটা বড়, ক্লাস কামাই করতে পারো কিন্তু রেকর্ডিং অন্তত মিস করো না। আমি ক্লাস কামাই করতে পারো কেন বলছি, তোমরা বাধ্যবাধকতায় আটকাতে পারো, এই নয় যে তোমরা ইচ্ছা করে কামাই করবে, তা নয়। আর রোববার দিন যে মক টেস্ট নেবো যেটা, সেই মক টেস্টে কিন্তু যেটুকুই পড়া হবে তার উপর নেবো বা নতুন সিলেবাসের উপর নেবো, তোমরা ওই মক টেস্ট কামাই করো না, এটা রিকোয়েস্ট রইল। মক টেস্ট না দিলে বা মক টেস্টটা যদি উদাসীন থাকো তাহলে প্রস্তুতি হবে না। আমাকে মান্থলি ফিস পাঠাবে, ক্লাস হবে, কিন্তু সেটা তোমাদের কোনো কাজে লাগবে না। ঠিক আছে, চলো তাহলে আজকে রবিবার, আজকের ডিসকাশন এতটাই থাকলো প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে। পরের দিন থেকে আর কোনো ডিসকাশন কোনো ব্যাপার নয়, একদম ডিরেক্ট আমরা টপিকে ঢুকে যাব। বলো, এতটা নিয়ে কারো কোনো প্রশ্ন স্যার, করতে পারো? হ্যাঁ অন্বেষা বলো। স্যার হুম স্যার বলছিলাম যে একটা কথা জিজ্ঞেস করছি। হুম বলছি স্যার, আমাদের আগে যে স্যার আর কি না 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 সিডিপি না নিতেন। না না, উনি ও, নন। ইনি হচ্ছেন আচ্ছা বিদ্যাসাগর ইউনিভার্সিটির পিএইচডি হোল্ডার, কারেন্টলি আরবি আচ্ছা ইউনিভার্সিটির সঙ্গে জড়িত। ওনার সঙ্গে আমার বিশেষ সখ্যতা রয়েছে, বেশ কিছুটা উনি সিনিয়র, আচ্ছা উনি আমাদের ক্লাস নেবেন। আচ্ছা আচ্ছা, আগে যে ম্যাম বাংলা না পড়াতেন না, উনি উনিও পড়াবেন? না, উনিও নন। আমি নতুন একজন ম্যাম, উনি ক্লাস নেবেন। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই থাকলো। কোনো ডাউট হলে, কোনো প্রশ্ন হলে আমায় করে নিতে পারো পরে। স্যার, আর একটা কথা বলছি যে এই তারপর সাবজেক্ট গুলোরও তো আলাদা আলাদা সিলেবাস আছে তো। আর একটা জিনিস এগুলো কি বলে আমরা দিই, যেদিন এই যে সাবজেক্টের কথা বললাম না, এত বড় ব্যাপার,
তোমরা না, আমি তোমাদেরকে ওই জন্যই না ডিফারেন্ট ব্যাচে অ্যাড করেছি, সায়েন্স বা আর্টস। আমি তোমাদের আগে ক্লাসে আলোচনা করব না, তার আগেই না এই সাবজেক্টের সিলেবাসগুলো আর্টসের গ্রুপে আর্টসের সিলেবাস, সায়েন্সের গ্রুপে সায়েন্সের সিলেবাস আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে? একটা 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 আমার লিস্ট রেডি করেছি যে কী কী ক্লাস করানো প্রয়োজন, কী কী টপিক দেখানোর প্রয়োজন, এইগুলো আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তারপরে প্রোভাইড করে তোমরা একটা খাতায় প্রথম ভালো করে লিখে নাও যে যাদের আর্টসে কী কী পড়তে হবে, সায়েন্সে কী কী পড়তে হবে, তার উপর ভিত্তি করে প্রতিদিন সেই টপিকগুলো যে মানে আলোচনা হবে। যে টপিক শেষ হবে তোমরা টিক মেরে নেবে যে হ্যাঁ টপিক শেষ। কারণ এই দুটো জায়গা কিন্তু হিউজ বড় জায়গা। দেখে মনে হচ্ছে আচ্ছা 3টে সাবজেক্ট, কিন্তু তা নয়, অনেকটাই বড় টপিক, বুঝতে পারলে? এইটা জেনারেল টপিক, যারা প্রাইমারি টেটে ক্লাস বিভিন্ন জায়গায় করেছো তাদের জায়গাটা চেনা, কিন্তু যারা একদমই এই শিক্ষকতা পেশাটার সঙ্গে জড়িত হতে চাও, প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছো বা বহুদিন আগে আপার প্রাইমারি দিয়েছো, কোনো যোগাযোগ নেই, তাদের পক্ষে এই সাবজেক্টগুলো রেডি করা একটু কঠিন হয়ে যায়। তো এটা কিন্তু একটু ভালো করে পড়া দরকার। আমি তোমাদের কালকের মধ্যেই গ্রুপে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সের গ্রুপে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, আর্টসের গ্রুপে আমি প্রোভাইড করে দেবো। ওকে, ঠিক আছে? কোনো ডাউট থাকলে আমাকে গ্রুপেই বলো বা আমাকে ব্যক্তিগতভাবে একবার ফোন করে নিও। ঠিক আছে? চলো ভালো করে শুরু করো, ক্লাস কিন্তু কামাই করো না। ওকে, চলো। স্যার এই ক্লাসটা রেকর্ডিং দেবেন? আমি হ্যাঁ, প্রথম দিকটা না না অবশ্যই অবশ্যই, আমার প্রত্যেক ক্লাসে রেকর্ডিং থাকবে, কোনো চাপ নেই, আচ্ছা। প্রতিটা ক্লাসের আমার রেকর্ডিং রাখবো আমি।